ওর সাথে আমি 10 বছর ধরে আছি, আমি এখন কিভাবে বের হয়ে যাব? রাত 12টার পরে তার স্ত্রী বা তার স্বামী পাশে ঘুমানো তাকে রেখে সে আপনাকে এন্টারটেইন করছে, আপনার কি মনে হয় না তার কোনো প্রবলেম আছে? আসলে সে যে লাইফস্টাইলটাতে আছে এটা কি তার ফাইন্যান্সিয়াল স্টেটাসের সাথে ম্যাচ করে কিনা? অনেক টিনেজাররা অথবা তরুণ তরুণীরা অথবা বিবাহ বিচ্ছেদের পরে কোনো একটা সম্পর্কে থাকা আপু বা ভাইয়াদের খুব কমন একটা প্রশ্ন থাকে, একটা সম্পর্কে যেতে গেলে কি আসলে ইন্টিমেসিটা খুব বেশি প্রয়োজন সেটা বিয়ের আগেই? কারণ আমার পার্টনার সবসময় আমাকে এটাই বলে যে সে আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়, অথবা আমার গোপন বা আমার ব্যক্তিগত ছবিগুলো সে চাইছে, কিন্তু আমি যদি ওগুলো শেয়ার না করি তখন সে আমার সাথে অসম্ভব রেগে যায়, কখনো কখনো খুব বাজে শব্দ ব্যবহার করে গালিগালাজ করে, কখনো তার যুক্তি এটাই থাকে আজকাল সম্পর্কে এটা খুবই নিয়মিত, শুধুমাত্র আমি খুব বেশি পুরনো মানসিকতার যে কারণে আমি এটা করতে চাইছি না বা আমি তাকে বঞ্চিত করছি। এই প্রশ্নটার উত্তর দিতে গেলে বা এই সিচুয়েশনটাকে আমি যদি ব্যাখ্যা করতে চাই, এটা আমি কয়েকটা সিনারিওতে ভাগ করব, ছেলে মেয়ে উভয় পার্সপেক্টিভ থেকেই বলবো। সো প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই, যখন আপনি কোনো একটা সম্পর্কে থাকবেন, এটা কখনোই বাধ্যবাধকতা হতে পারে না যে আপনাকে কোনো ইন্টিমেট রিলেশনে যেতে হবে, আপনার ব্যক্তিগত বা আপনার গোপন মুহূর্তের ছবি তুলে আপনার পার্টনারকে পাঠাতে হবে, সেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে। এটা কখনোই কোনো সম্পর্কের রুলস হতে পারে না। সবাই যদি আগুনে ঝাঁপ দেয়, আপনিও আগুনে ঝাঁপ দিবেন, এটা খুবই একটা ভেগ টার্ম। এবং ইনফ্যাক্ট আপনার পার্টনার যখন আপনাকে বেসিকলি এই রিলেশনটাতে ইন্টিমেসির দিকে পুশ করছে, আপনাকে বিভিন্ন রকমভাবে স্ল্যাং ইউজ করছে, আপনাকে মানসিকভাবে প্রেশার দিচ্ছে, আপনার সাথে রাগারাগি করছে শুধুমাত্র এই সম্পর্কটা না যাওয়ার কারণে, এটা অনেকাংশে এই প্রশ্নটা চলে আসে, উনি কি আসলে আপনাকে ভালোবাসেন নাকি উনি আপনাকে ভোগ করতে চান? এটা খুবই জরুরি একটা বিষয়। কারণ বর্তমানে আমরা ভালোবাসা শব্দটাকে উচ্চারণ করি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু অনেক ক্ষেত্রে এটার একটা অর্থ যেটা চায় বা থাকে যে আমি আসলে তোমাকে ভোগ করতে চাই, তোমার সময় ভোগ করতে চাই, তোমার প্রয়োজনীয় এনার্জি ভোগ করতে চাই, বা তোমার যেই তোমার কাছ থেকে সুযোগ সুবিধা আমি পেতে পারি সবকিছু ভোগ করতে পারি, কিন্তু তোমার যে সত্তা তাকে বোঝার যে মানসিকতা আমার প্রয়োজন, বা তোমার যে একটা সুন্দর একটা অনুভূতি থাকতে পারে সেটা বোঝার জন্য যে মানসিকতা বা যে সময় বা ইফোর্ট আমার দেওয়ার প্রয়োজন, ওটা আমি দিতে পছন্দ করব না। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু অসম্ভব সত্য একটা কথা। এবং খুব ইন্টারেস্টিংলি এই ইন্টিমেসির পার্টটা শুধুমাত্র কি ছেলেরাই মেয়েদেরকে পুশ করে না, ছেলে মেয়ে উভয় পক্ষই পরস্পরকে পুশ করতে পারে। আমি এরকম অসংখ্য কেস জানি যেখানে ছেলেরা যেমন পুশ করে ইন্টিমেসির জন্য, ওরকমই অনেক মেয়েরাও কিন্তু ইন্টিমেসির জন্য পুশ করেন, কিন্তু সেখানে হয়তো ছেলেরা ইন্টিমেসিটা বিয়ের আগে যেতে ওনারা আগ্রহী থাকেন না। কাজে এই ভিডিওটা এই জন্যই আমি বলেছি যে ছেলে মেয়ে উভয়ের পার্সপেক্টিভ থেকে আমি একটু আলাদা আলাদা বিভিন্ন সিনারিও দিয়ে বলবো। অনেক ক্ষেত্রে যেটা হয় একটা টিনেজ ছেলের জন্য, যে ফ্রেন্ডদের মাধ্যমে বা তার ফ্যান্টাসির জগৎ থেকে, অথবা সে হয়তো বিভিন্ন কন্টেন্টে এক্সপোজ হয়ে যায়, ওখান থেকেই তার একটা কিউরিয়াসিটি থাকে, একটা ফ্যান্টাসি থাকে, এবং অনেক ক্ষেত্রে এটা তার একটা স্ট্যাটাস কিউ থাকে যে সে ফ্রেন্ডদের সাথে এটা কাইন্ড অফ বোস্টফুলি বা ফ্লেক্স করবে, হ্যাঁ, শো অফ করবে বা ফ্লেক্স করবে, যাই বলেন না কেন। এবং অনেক ক্ষেত্রেই দুষ্ট মানসিকতা নিয়ে টিনেজ ছেলেরা তাদের গার্লফ্রেন্ডদেরকে এই পুশটা করে থাকে যে তাদের সাথে ইন্টিমেট হতে হবে অথবা তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি দিতে হবে। এবং যেই মুহূর্তে টিনেজ মেয়েরা এই কাজটা করেন, ছবিটা দেন, এটা খুবই কমন ঘটনা যে যাকে সে বিশ্বাস করে বয়ফ্রেন্ড ভেবে এই ছবিটা দিচ্ছে অথবা ইন্টিমেট হচ্ছে, সেটার ইদার ভিডিও লিক হয়ে যাবে অথবা ছবি লিক হয়ে যাবে। এবং এটা মেয়েটার জন্য অসম্ভব রকম একটা মেন্টাল ট্রমা হয়ে থাকে লাইফ লং, এবং কেউ কেউ সুইসাইডের পথও বেছে নেয়, বা কেউ কেউ আসলে কোনো কিছু বুঝতে না পেরে আলটিমেটলি সারেন্ডার করে এবং ওই ব্ল্যাকমেইলের ওই সাইকেলের ভিতরে যে তার লাইফটাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিতে থাকে। আপনি যদি টিনেজার হন বা আপনি যদি শুনে থাকেন এবং আপনার ফ্যামিলিতে আশেপাশে যদি কোনো টিনেজার থাকে যে এরকম ডিলেমাতে আছে, প্লিজ তাকে এতটুকু আপনি বলেন বা আপনি এতটুকু করেন, যদি আসলেই আপনাকে কেউ ভালোবাসে, আপনি যে একটা বাউন্ডারি দিবেন রেসপেক্টফুলি, সেই বাউন্ডারিটা সে মেনটেন করবে। এবং আপনি যদি ধরেন কোনো একটা দুর্বল মুহূর্তে আপনি তার সাথে ইন্টিমেটও হয়ে যান এবং পরবর্তীতে আপনি আবিষ্কার করছেন যে উনি আসলে অসম্ভব টক্সিক একজন বয়ফ্রেন্ড বা উনি হয়তো অসম্ভব টক্সিক একজন গার্লফ্রেন্ড, আপনার কি তাহলে এই রিলেশনটাতে
মানে কন্টিনিউ করে যেতে হবে, যেহেতু আপনি একবার তার সাথে ইন্টিমেট হয়ে গিয়েছেন। অনেক সময় আমরা কম বয়সে কিছু ভুল কাজ করে ফেলি, কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, এবং এই পার্সপেক্টিভে আমি অবশ্যই বলবো, যদি আপনি মনে করে থাকেন যে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চিটিং করছে, আপনাকে অনবরত ধোকা দিচ্ছে, আপনার সাথে মানে কাইন্ড অফ লয়্যালটি তো ব্রিচ করেছে, অনবরত মিথ্যা কথা বলছে, ডাবল টাইমিং করছে, অবশ্যই আপনি এই সম্পর্কটা থেকে বের হবেন। এবং একবার হয়তো আপনি তার সাথে ইন্টিমেট হয়েছেন কোনো একটা দুর্বল মুহূর্তে, কিন্তু পরবর্তীতে আপনি বাউন্ডারি দিতে চাচ্ছেন খুব স্ট্রিক্টলি, আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, আপনি এটা মেনটেন করতে চাচ্ছেন, কিন্তু আপনার পার্টনার উনি বলছেন যে না, একবার তো হয়ে গিয়েছি, সো এটা এখন আমার ডিমান্ড, না হলে আমাকে হয়তো মাস্টারবেট করতে হচ্ছে, না হয়তো আমাকে পর্ন দেখতে হচ্ছে, সো আমার ফ্রেন্ডরাও রেগুলার করছে, ওরাও আমার সাথে শেয়ার করছে, সো আমার তো এখানে খুব ফ্রাস্ট্রেটেড হচ্ছে, তুমি আমাকে কেন ভাবে ডিপ্রাইভ করছো, তোমার জন্য আমি আরো খারাপ কাজ করব না। ওখানেও থামেন। যদি আপনাকে এভাবে করে পুশ করা হয়, আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, প্লিজ আপনি ওখানেও থামেন। আপনি রিথিঙ্ক করেন যে আপনার বাউন্ডারিটা যে মানুষ রেসপেক্ট করতে পারে না, যার আসলে এতটুকু মানসিক শক্তি নেই যে সে তার মানে তার যে পর্নোগ্রাফির প্রতি অ্যাট্রাকশন বা অ্যাডিকশন, তার যে মাস্টারবেশনের প্রতি অ্যাডিকশন বা অ্যাট্রাকশনটা হচ্ছে, এটার জন্য সে কোনো প্রফেশনাল সাপোর্ট নিচ্ছে না, কোনো থেরাপি নিচ্ছে না, বরং আপনি একটা হেলদি বাউন্ডারিতে থাকতে চাচ্ছেন। এটা হতে পারে আপনার রিলিজিয়াস বিলিফের সাথে কনফ্লিক্ট করছে, এটা হতে পারে আপনার যে মোরাল ভ্যালু ওটার সাথে কনফ্লিক্ট করছে, আপনার ফ্যামিলি ভ্যালুর সাথে কনফ্লিক্ট করতে পারে, বাট সে আপনার বাউন্ডারিটাকে রেসপেক্ট করছে না। সে শুধুমাত্র তার কি চাহিদা ওটাই সে চাচ্ছে, এবং আপনি যদি তাকে কোনো হেলদি ওয়েতে জিনিসটাকে সর্ট আউট করতে বলেন, সলিউশনের দিকে যেতে বলেন, ওটাও সে আগ্রহী না। ওই সময়টাতেও আমি এই কারণেই আপনাকে থামতে বললাম যে যেই মানুষটা আপনার বাউন্ডারি রেসপেক্ট করতে পারে না, ওই মানুষটার হাত যদি আপনি পরবর্তী 50-60 বছরের জন্য ধরেন, সে কি তার নিজের ইম্পালস কন্ট্রোল করতে পারবে? সে কি আপনার রেসপন্সিবিলিটি নিতে পারবে? সে কি আপনি যখন ক্রাইসিস মোমেন্টে পড়বেন, সেই ক্রাইসিস ম্যানেজমেন্টে আপনাকে পাশে থেকে হেল্প করতে পারবে? হেল্প না, অ্যাটলিস্ট সাপোর্ট করতে পারবে না? সে পারবে না, কারণ সে তো অ্যাকাউন্টেবিলিটিই নিতে পারে না, কারণ তার নিজের যে আর্জ কাজ করছে, ইমোশনাল নিড বলেন না, এটা ইমোশনাল নিড না, তার একটা ইন্টিমেসি একটা নিড, এবং এই নিডটা এটা আপনি চাইছেন না, এবং এটা একটা অবশ্যই দুজনের সম্মিলিত সিদ্ধান্তে হবে। সে লিটারেলি আপনাকে ব্ল্যাকমেইল করে এই সম্পর্কটায় নিতে চাচ্ছে, এবং যে তার এই আর্জ কন্ট্রোল করতে পারে না, সে আসলেই কি তার ওই ক্ষমতাটা আছে তার ইম্পালস কন্ট্রোল করার, তার কোনো রকম ম্যাচিওর ডিসিশনে যাওয়ার, অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার? ইভেন আপনি যদি তার সাথে এটা কন্টিনিউও করতে থাকেন, আপনি যখন তার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না, বিয়েতে যাবেন কি যাবেন না, এরকম সিরিয়াস ডিসকাশনে যাবেন, অনেকাংশে আপনি ওখানেও দেখবেন যে উনি ম্যাচিওর ডিসিশন নিতেই পারছে না, এবং আপনি ওনাকে কেন বিয়ে করবেন ওই প্রশ্নটাতেও আপনার মনের ভিতরে অসংখ্য রকমের মানে কোয়েশ্চেন তো আসবেই, আপনার মনের ভিতরে অসংখ্যবার আপনাকে বলবে এখান থেকে পালিয়ে যাও, কিন্তু আপনি হয়তো ওই যে একটা ডিলেমা, আপনি একটা কনফিউশন, আপনি অবশ্যই সিদ্ধান্ত নিতে পারছেন না, কাউকে আপনি বলতেও পারছেন না যে কারণ আমি তো আসলে ইন্টিমেট হয়ে গিয়েছি, অথবা ওর সাথে আমি 10 বছর ধরে আছি, আমি এখন কিভাবে বের হয়ে যাব, এবং এটা আমার ইচ্ছার বিরুদ্ধে প্রতিবার হচ্ছে। হ্যাঁ, সবাই তখন আপনাকে ব্লেম দিবে, সবাই তখন আপনাকে বলবে আপনি কেন ভয়েস রেজ করেন নাই। এখানেও আমি একটু থামতে বলবো, কারণ সবাই ভয়েস রেজ করতে পারে না, এবং অনেক টিনেজার ছেলে মেয়েদেরকে আমি দেখেছি যে তারা বেসিকলি তাদের রিলিজিয়াস ভ্যালু, তাদের ফ্যামিলি ভ্যালু, এইসব কারণে তাদের ভিতরে অসম্ভব রকম কনফিউশন কাজ করে, অসম্ভব রকম তারা রিগ্রেটের ভিতরে থাকে, বাট তাদের ভিতরে ওটাও কাজ করে একবার তো হয়ে গিয়েছে, এবং সে তো আমার বয়ফ্রেন্ড বা সে তো আমার গার্লফ্রেন্ড, আমি কীভাবে তার হাতটা ছেড়ে দিব, আমাকে তো এটা আসলে কন্টিনিউ করতে হবে, আমি তো একটা কমিটমেন্টে আছি। সে লিটারেলি এরকম একটা ডিলেমাতে থেকে নিজেকে অনবরত ব্ল্যাকমেইলের শিকার হতে দেয়, এবং এই সাফারিংসের ভিতরটা নেয়, এবং এই পার্সনটা কিন্তু আসলে মানসিকভাবে ভালো থাকে না। আমরা যে খুব ইজিলি জাজ করে ফেলি না, ও তো ইন্টিমেট হচ্ছে, ওর বডি কাউন্ট অনেক বেশি, এটা কি না, যে মানুষটা তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিবার করছেন, ডেফিনেটলি এখানে তার একটা সাফারিংস থাকে। সো এই পার্টটাতে আমি অবশ্যই বলবো, যদি আপনি কনফিউজ থাকেন, আপনার বাউন্ডারিটা আপনি ব্রেক করতে দিচ্ছেন আপনার পার্টনারকে বা দিবেন না, এরকম জায়গায় থাকেন, আপনি থামেন। এবং এটা কখনোই ভালোবাসা না, এটা একটা ভোগবাদী সম্পর্ক, যেখানে আপনার পার্টনার শুধুমাত্র আপনার শারীরিক সম্পর্কটাকে ভোগ করতে চাইছে, আপনার মানসিক যে বাউন্ডারি ওটাকে সে রেসপেক্ট করতে পারে না। আরেকটা সিনারিও আমি এখানে বলতে চাই, যেখানে এরকম ইন্টিমেট বা অন্তরঙ্গ সময় ব্যতীত গোপন সময়ের ছবি চাওয়া হয়। হ্যাঁ, এবং এখানে অনেক ক্ষেত্রে টিনেজার ছেলে বা মেয়েরা কিছু ভুল করে ফেলেন, এবং তরুণ তরুণীরাও ভুলটা করে ফেলেন। যেমন ধরেন কোনো সিনিয়র টিচার
যাকে একটা ছেলে বা মেয়ে অসম্ভব সম্মান করে, কাইন্ড অফ ওই সম্মানের জায়গা থেকে একটা ভালোবাসা চলে আসে। অথবা ক্যাম্পাসের সিনিয়র ভাই হতে পারেন বা আপু হতে পারেন, অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারেন, সেটা প্রশাসনের হতে পারে, আইন প্রয়োগকারী সংস্থা, ডক্টর, ইঞ্জিনিয়ার, বা কোনো মানে সাকসেসফুল বিজনেস ওনার হতে পারেন, বা কোনো কোম্পানির খুব সিনিয়র পজিশনের কেউ হতে পারেন, যাদেরকে হয়তো সবাই রোল মডেল হিসেবে দেখতে পছন্দ করে, যাদেরকে সবাই আইডল হিসেবে দেখতে পছন্দ করেন। ওরকম কোনো মানুষ যখন আসলে তার সাথে এমনি নর্মাল পরিচিত, বা এমনি কোনো একটা মেয়ে বা একটা ছেলে উঠতি বয়সী, যাদেরকে আমি বললাম যে ফলো করছে বাচ্চাগুলো, তখন যদি ওরকম কারো সাথে থ্রু মেসেজিং অথবা স্ন্যাপচ্যাটে হতে পারে, ইনস্টাতে হতে পারে, কাইন্ড অফ একটা মানে মেসেজ আদান প্রদান হয়ে গেল বা কোনো একটা যোগাযোগ হয়ে গেল, অনেক ক্ষেত্রেই যেই জিনিসটা হয়ে যায়, ওই কম বয়সী বা উঠতি বয়সী তরুণ তরুণী, কিশোর কিশোরী স্বাভাবিকভাবেই ওই সিনিয়র পজিশনের মানুষটার প্রতি, সে ছেলে মেয়ে যেই হোক না কেন, তার প্রতি ঝুঁকে যাবে। এবং অনেক ক্ষেত্রে এখানে সিনিয়র পজিশনের মানুষরা যেই জিনিসটা করেন, ওনারা র্যান্ডমলি খোঁজ নেওয়ার জন্য টেক্সট করেন, র্যান্ডমলি খোঁজ নেওয়ার জন্য ফোন করেন, র্যান্ডমলি খোঁজ নেওয়ার জন্য ভিডিও কল দিয়ে বসেন, এবং তারা খুব ইন্টারেস্টিংলি ওই বাচ্চাগুলোকে হুক করে বা ওই ছেলেমেয়েগুলোকে হুক করে যারা ভালনারেবল থাকে, অথবা যারা অসম্ভব রকম ফ্যান গার্লিং বা ফ্যান বয়িং করেন, অথবা অসম্ভব রকম তাদেরকে মানে আইডল হিসেবে ফলো করে তাদের ওই লাইফটাতে ওই উঁচু একটা পজিশনে যাওয়ার চেষ্টা করেন। এই বাচ্চাগুলোকে অথবা তরুণ তরুণী কিশোর কিশোরীদেরকে এই সিনিয়র পজিশনের মানুষরা টার্গেট করেন। এবং স্বাভাবিকভাবেই যখন আসলে একজন সিনিয়র পজিশনের কেউ একটা জুনিয়র বা একটা কিশোর কিশোরী বা একটা তরুণ তরুণীকে ফোন দেয়, তাদের কাছে তো মনে হয় এত বড় মানুষটা আমাকে মনে করে ফোন দিচ্ছে, ও বাবা, মানে তার মানে উনি কত ভালো, আমি ওই দিন খারাপ ছিলাম, আমি ওই দিন একটু কান্না করেছি, উনি আমাকে কনসোল করছেন, উনি আমার এত সুন্দর আমার খোঁজ নিয়েছেন, কোনো একটা সুন্দর টেক্সট করছেন, আমাকে এত কেয়ার গিভিং করছেন, কাইন্ড অফ এটা তো একটা কাউন্সেলিংয়ের মতোই। এবং তারা কিন্তু অসম্ভব হাম্বল হয়ে যায় এবং তারা খুব স্পেশাল ফিল করতে থাকে। এবং ওই সময়েই এই সিনিয়র পজিশনের দুষ্ট মানুষগুলা, ছেলে মেয়ে যে কেউ দুষ্ট হতে পারে, আমি আবারও কিন্তু বলছি, তারা যেটা করে ওই মানে ওই জুনিয়র ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে করে তারা হয়তো ইন্টিমেসির অফার দিয়ে বসে। এবং অনেক ক্ষেত্রেই তারা ছেলে বা বাচ্চা মেয়েটা হুক হয়ে যায় এই অফারটার প্রতি, এবং তাদের কাছে মনে হয় যে ওনারা আমাদেরকে ওখানে ডাকছে, আচ্ছা আমার সাথে হয়তো একটু কফি খাবে, যাই। এবং অনেকের মাথায় কিন্তু এটা থাকেও না যে তাদের পেছনে আসলে কি কাজ করছে। এখন আপনারা বলতে পারেন, হ্যাঁ আজকালকার জামানাতে এটা মাথায় থাকবে না, তা এটা তাহলে তো সে বোকা। অনেক টিনেজার মানে দের মাথায় এটা থাকবে না, অনেক তরুণ তরুণীদের মাথায় এটা থাকবে না, কারণ আমরা হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমরা এখন অনেক বেশি এক্সপোজড, আমরা অনেক ইনফরমেশন পাই, বাট বিলিভ মি, সব তরুণ তরুণী কিশোর কিশোরীরা এতটা কমপ্লিকেটসি নিয়ে মানে ওনারা চিন্তা করতে পারেন না। ওনারা লাইফটা যে এতটা কমপ্লিকেটেড, রিয়েলিটি যে এতটা মানে নষ্ট, এতটা নোংরা, এটা তারা বুঝতে পারে না সব সময়। কাজেই যখন তাকে আসলে কেউ কফি খাওয়ার বা আইসক্রিম খাওয়ার অফারটা দেয়, বা সিম্পল ছবি তুলে দিব এরকম একটা অফার দেয়, স্বাভাবিকভাবে ওই ছেলে মেয়েটা বুঝতে পারে না এবং তারা এই টোপটার ভিতরে চলে যায়। এবং হয়তো আস্তে 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 একটা সময় তাদের ভিতরে একটা ইমোশনাল ইন্টিমেসি তারা হুক করে, এবং ইমোশনাল ইন্টিমেসির ওই টাইমটা খুবই কম সময় থাকে। এরপরে যেটা তারা হুক করে, ফিজিক্যাল ইন্টিমেসিতে তারা অফার করে, ব্যক্তিগত সময়ের ছবি চাইতে থাকে এবং ছেঁচড়ার মতো এটা চেতে থাকে। তখন যেটা হয়, ওই সিনিয়র পজিশনের মানুষগুলো যখন এরকম করে ছেঁচড়ার মতো পুশ করতে থাকে, একটা জুনিয়র ছেলে বা মেয়ে আসলে বাউন্ডারিটা তখন সেট করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে এখান থেকে মেল পার্সনরা যেমন অ্যাবিউজের শিকার হয়, ফিমেলরা অ্যাবিউজের শিকার হয়, কাইন্ড অফ রেপ ভিক্টিমেও চলে যায়। এবং ওই সাফারিংসটা তাদের জন্য কিন্তু আসলে অসম্ভব রকম একটা ট্রমা তো ক্রিয়েট করে, ট্রাস্ট ইস্যু ক্রিয়েট করে। ইন ফিউচার তারা আসলে এই জিনিসগুলো কাউকে শেয়ারও করতে পারে না। এবং এরকম অসংখ্য গল্প আপনারা যদি মানে আমি বলবো যে ফেসবুকের বিভিন্ন পাবলিক গ্রুপেও কিন্তু এরকম শেয়ার করা হয়। এবং এখানে আমি কোনোটাই আমার কোনো পেশেন্টের হিস্ট্রি বলিনি, গল্পগুলো প্রত্যেকটাই ফেসবুকের বিভিন্ন গ্রুপের যে গল্প শেয়ার করা, ওখান থেকে আমি নিয়ে বলছি। কাজে এগুলো জানার জন্য আপনাদের যে খুব বেশি দূর যেতে হবে এমন না, আপনি চোখ কান খোলা রাখলে না আপনার আশেপাশেই দেখতে পারবেন। সো আমি এখানে একটা জিনিসই, এই কেস সিনারিওটা আমি আসলে কেন তুলে ধরলাম, আমি কেস সিনারিওটা এই কারণে তুলে ধরছি, ওই সিনিয়র পজিশনের যারা আসলে এই দুষ্ট মানুষ, ছেলে বা মেয়ে যেই হন না কেন, তাদেরকে তো আমরা বদলাতে পারবো না। এবং
আলটিমেটলি কিছু ক্ষেত্রে তারা অসম্ভব পাওয়ারফুল থাকে, তাদের বিরুদ্ধে অনেক সময় আসলে কিছু করাও যায় না। সো আপনি তাহলে এটা কেন শুনবেন, আপনি এটা কেন জানবেন, আপনি এটা এই কারণে শুনবেন, এই কারণে জানবেন। যদি আপনি কোনো টিনেজার হন বা আপনি কোনো তরুণ তরুণী হন এবং আপনার যদি কোনো আইডল থাকে, সে যদি আপনাকে এত টেক কেয়ার করতে থাকে, সে যদি আপনাকে হঠাৎ করে এক্সট্রা অ্যাটেনশন দিতে থাকেন, বি ভেরি শিওর আপনার মতো আরও 10টা ছেলে মেয়ে তাকে আইডল মানে, আপনার মতো আরও 10টা ছেলে মেয়ে তাকে টেক্সট করে এবং উনি সবাইকে এন্টারটেইন করে এবং উনি সোশ্যাল মিডিয়াতে তার একটা ফেক ইমেজ দাঁড় করিয়ে রাখে সব সময়। কারণ স্বাভাবিকভাবে সে তার হাজব্যান্ডের প্রতি অনেক কেয়ারিং, না হলে আপনি ছেলে হিসেবে তাকে নক করবেন কেন? ওই আপুকে তো আপনি এই কারণেই নক করবেন যে সে এত ছেলেদেরকে বোঝে, সে এত ছেলেদেরকে আদর করে, তাহলে আপনিও মানে আসলে তার কাছ থেকে সিম্প্যাথি চান। ওই ভাইয়া তার ওয়াইফকে অনেক আদর করে, ওই স্যার তার ওয়াইফ বাচ্চাদেরকে অনেক আদর করে, সো আপনিও তাকে নক করছেন এবং সে আপনাকে একটা এক্সট্রা অ্যাটেনশন দিয়ে বলছে যে তার লাইফের কত দুঃখ। আপনি বি ভেরি শিওর আপনি বাদেও অন্য মেয়েরা তাকে নক করে এবং সে সবাইকে এন্টারটেইন করে। বি ভেরি শিওর আপনি বাদে অন্য ছেলেরাও তাকে নক করে এবং যে অ্যাকচুয়ালি আপনাকে সাড়া দিতে পারে সে অন্যদেরকেও সাড়া দিবে। এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেই মানুষটা রাত 12টার পরে তার স্ত্রী বা তার স্বামী পাশে ঘুমানো তাকে রেখে সে আপনাকে এন্টারটেইন করছে, আপনার কি মনে হয় না তার কোনো প্রবলেম আছে? আমি যদি ধরেও নেই যে না, আপনি অ্যাকচুয়ালি তার প্রতি আসলে অনেক বড় ধারণা রাখেন, কাইন্ড অফ মানে সে আপনার জন্য একটা খুবই অনুকরণীয় একজন আদর্শবান মানুষ, বা তারপরেও একটু সন্দেহ আনেন মনে, যে মানুষটা আপনাকে অ্যাটেনশন দিচ্ছে, বিশ্বাস করেন আপনি বাদে অন্যদেরকেও সে অ্যাটেনশন দিবে এবং সে একজন প্যাথোলজিক্যাল লায়ার, যে কিনা আপনাকে হুক করার জন্য আপনাকে শুধু বলছে আপনি একমাত্র তাকে বুঝতে পারেন, তার হাজব্যান্ড বা তার ওয়াইফ অনেক টক্সিক হয়ে যাচ্ছে এবং তাকে সে বুঝতে চায় না। এবং আরেকটা জিনিস আমি এখানে একটু হাইলাইট করতে চাইবো যে দেখুন, যখন আসলে উনি আপনাকে ইমোশনাল অ্যাটেনশন দিচ্ছেন ঠিক আছে, বাট যখন সে আপনাকে ফিজিক্যাল অ্যাটেনশনের দিকে নিয়ে যাচ্ছে, যখন সে আপনাকে তার প্রাইভেট কোথাও আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিচ্ছে বা আপনাকে পুশ করছে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে নেওয়ার চেষ্টা করছে, আপনি ওখান থেকে সরে আসেন প্লিজ। কারণ একটা জিনিস দেখেন, যে মানুষটাকে আপনি আদর্শ হিসেবে নেওয়ার চেষ্টা করছেন, যে আপনার কাছে অনেক সিনিয়র কেউ, যে আপনার কাছে অনেক অনুকরণীয় কেউ, ওই মানুষটার কাছে আপনি সিম্পলি একটা মাংসপিণ্ড। কথাটা শুনতে কানে লাগে না? সে আপনাকে একটা মানুষ হিসেবেও সম্মান করে না। সে আপনাকে, মানুষ তো পশু দেখলে, বিড়াল কুকুর দেখলেও তো একটু আদর করার চেষ্টা করে, সে আপনাকে ওই রেসপেক্টটাও করে না, ওই আদরটাও করে না। আপনি লিটারেলি তার কাছে একটা মাংসপিণ্ড, একটা ভোগ্য বস্তু। কাজে যখন আপনাকে এভাবে করে অ্যাটেনশন দেওয়া হচ্ছে, আপনাকে এই ইনভিটেশনগুলো দেওয়া হচ্ছে, বি ভেরি কেয়ারফুল। আপনি আপনার বাউন্ডারিটা সেট করেন। আপনার হয়তো অসম্ভব ভালো লাগে মানুষটাকে, আপনি এটাও বুঝতে পারছেন আপনি যদি এই ওনার হাতে হ্যাঁ না মিলান, উনি হয়তো আপনার সাথে আর যোগাযোগ করবেন না। বিলিভ মি, উনি আপনার সাথে ফিজিক্যালি যখন ইন্টিমেট হয়েই যাবে, আপনার গোপন মুহূর্তের ছবিগুলো যখন সে পেয়ে যাবে, আপনার প্রতি তো তার আর কোনো ইন্টারেস্ট থাকবে না। আপনাকে চেইস করে তার যেটা পাওয়ার ছিল, রিওয়ার্ড, সেটা পেয়ে গেল, তার তো আলটিমেট গেইনটা চলে আসলো। উনি তো, আপনি তার সাথে ইন্টিমেট হলেও সে আপনাকে ছেড়ে চলে যাবে, ইন্টিমেট না হলেও সে আপনাকে ছেড়ে চলে যাবে। কি দরকার আপনার আপনার নিজেকে ইমোশনাল ব্ল্যাকমেইল হতে দেওয়া, আপনার নিজের মোরাল এথিক্স, আপনার ফ্যামিলিয়াল ভ্যালু, আপনার রিলিজিয়াস ভ্যালুর সাথে কনফ্লিক্টে চলে যাওয়ার? উনি ছেড়ে চলে যাওয়ার যে কষ্টটা আপনি ভয় পাচ্ছেন আপনি নিতে পারবেন না, টুডে অর টুমরো এইটা উনি আপনাকে গিফট হিসেবে দিবেনই, কারণ উনি আপনাকে ন্যূনতম রেসপেক্ট করে না। আপনার কোনো মানে ভূমিকাই তার তো লাইফে নাই, আপনার কোনো মূল্যও তার জীবনে নাই। এবং লিটারেলি আপনি দেখবেন যে সে আপনাকে মানে যখন ইগনোর করা স্টার্ট করলো, সে সুন্দর তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে খুবই রোমান্টিক লাভি ডাভি ছবি দিয়ে ভরায় ফেলতেছে, তার ইনস্টা, তার ফেসবুক, তার সব কিছু। আপনি কোথায়? আপনি কোথাও নাই। কিন্তু মাঝখান দিয়ে আপনি আপনার ভ্যালুর সাথে কম্প্রোমাইজ করে নিজে একটা ট্রমাতে চলে গেলেন। এবং এখানে আরেকটা সিনারিও আমি এরপরে নিয়ে আসব। অনেক সময় বর্তমানে একটা ছেলে বা মেয়ে যখন রিলেশনে যায় বা আস্তে আস্তে যখন তারা বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজতে থাকে, এই কেসগুলো খুব অহরহ হচ্ছে। হঠাৎ করে যাদের ভাগ্য ভালো তারা বিয়ের আগে জানতে পারে যে তার পার্টনার ইদার ফিমেল অর মেল এসকর্ট,
অর্থ যদি না বুঝতে পারেন বলে দিচ্ছি, পতিতাবৃত্তিতে আছে, ছেলে বা মেয়ে যে কেউই হতে পারে। বিয়ের আগে জানতে পারে ভাগ্য ভালো থাকলে, আর ভাগ্য খারাপ থাকলে বিয়ের পরে সেটা আবিষ্কার করে। এবং আরও প্যাথেটিক ব্যাপার, যে ছেলে বা মেয়েটা এই প্রস্টিটিউশনে থাকে, ইনডিরেক্ট প্রস্টিটিউশন হতে পারে, ডিরেক্ট প্রস্টিটিউশন হতে পারে, তাদের ফ্যামিলিও অনেক সময় বেখবর থাকে। আবার অনেক ক্ষেত্রে তাদের ফ্যামিলিও তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে আমরা হয়তো এটা ভাবি তার ফ্রেন্ডরা অ্যাটলিস্ট জানবে, সব ফ্রেন্ডরাও অনেক সময় জানে না। হয়তো খুব ক্লোজ একজন ফ্রেন্ড জানতে পারে, যার সাথে অ্যাকচুয়ালি সেই কাজগুলো করে বা শেয়ার করে। এবং এই সিনারিওটাও কি খুব আনকমন? না, এই সিনারিও আনকমন না। আপনি জাস্ট সিম্পলি, আমি জাস্ট আপনাকে একটা লিটমাস টেস্ট বলবো। আপনি একটা জিনিস দেখেন তো, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, উনি যেই ফ্যামিলিতে ফিনান্সিয়াল স্টেটাসে বিলং করে, আর ওনার লাইফস্টাইল যদি ওই স্টেটাসে না হয়, যে ওখানে যদি অনেক তফাৎ বা অনেক ফারাক থাকে, আপনি কোয়েশ্চেন করেন নিজেকে, এটা কিভাবে সম্ভব? সে মানিটা আর্ন করছে কিভাবে? ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্ন করছে। অনেকে এটাই বলে আমি ফ্রিল্যান্সিং করি। দেন চেক করেন তার প্রোফাইল চেক করা তো এমন কঠিন কোনো কিছু না। কারণ ফ্রিল্যান্সিংয়ের যেগুলো হচ্ছে গিয়ে নেটওয়ার্ক আছে বা যে ওয়েবসাইটগুলো আছে, আপনি ওখানে গেলেই বুঝে যাবেন। সো এক্স্যাক্টলি এই জিনিসটাও বর্তমানে অনেক হচ্ছে, যে অনেক ভার্সিটি গোয়িং ছেলেমেয়েরা এই প্রস্টিটিউশনের পথটা বেছে নিচ্ছে। এবং স্বাভাবিকভাবে এই ছেলেমেয়েগুলোকেই আবার নিয়ে কিছু চক্র গড়ে উঠছে, যেই চক্রগুলো বিভিন্ন ম্যাসাজ পার্লার তৈরি করছে, ম্যাসাজ পার্লার, বিভিন্ন রকম হানি ট্র্যাপিং চক্র হিসেবে গড়ে উঠছে। এবং তারা ফেসবুক, ইনস্টাতে বিভিন্ন রকমের লাক্সারিয়াস লাইফের যে লাইফস্টাইলটা পোস্ট করে, এটা দেখে অন্য কিশোর কিশোরীরা ইনফ্লুয়েন্স হয়ে যায়। এবং অনেকে আরও প্যাথেটিক ব্যাপার, তাদেরকে গুরু মানে, আইডল মানে, তাদের মতো হতে চায়। সো আপনি যখন একটা রিলেশনে আছেন, আপনার পার্টনার আপনাকে কি অনবরত মিথ্যা বলছে কিনা, আপনার অবশ্যই বিভিন্ন সময় আপনার গাট ফিলিং আপনাকে অবশ্যই নক করবে। এটা অসম্ভব যে আপনাকে নক করবে না, বাট আপনি হয়তো বেনিফিট অফ ডাউট দেন। আপনি হয়তো আপনার মনকে বোঝান, না না এটা হতে পারে না, ও এটা করবে না। আপনি তাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে থাকেন, যে কারণে আশেপাশের অনেক রেড ফ্ল্যাগ দেখার পরেও আপনি জাস্ট ওই জিনিসটা নিতে চান না, কিন্তু আপনার মন কামড়ে ওঠে। যদি আপনার মনে কামড় দিয়ে ওঠে, একটু পজ নেন, একটু জাস্ট দেখেন, একটু হিসেবগুলো মিলিয়ে নেন, যে আসলেই আমি যাকে ভালোবাসি তার ফিলোসফি, তার ভ্যালু সিস্টেমটা কেমন, আসলে সে কি যে লাইফস্টাইলটাতে আছে এটা কি তার ফাইন্যান্সিয়াল স্টেটাসের সাথে ম্যাচ করে কিনা। এবং এরকম সিনারিও আমি দেখেছি যেখানে গার্লফ্রেন্ড বা ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে, আমার অবশ্যই একটা লাক্সারিয়াস লাইফ দরকার, সো আমি যেটা করব, আমি বিভিন্ন বড়লোক ছেলেদের সাথে কথা বলবো, বাট ভালো আমি তোমাকেই বাসি, কিন্তু তুমি কিন্তু আমার পাশে থাকবা। এবং তারা এটা এক্সপেক্ট করে তার বয়ফ্রেন্ড বা তার হাজব্যান্ড সে এরকম রেগুলার বেসিসে বড়লোক ছেলেদের সাথে, বড়লোক ফ্যামিলির ছেলেদের সাথে সে কথা বলবে, টাইম পাস করবে, কফি খেতে যাবে, আলটিমেটলি কফি ডেটে যাবে। ওগুলো তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা কি কোনো পুরুষের পক্ষে নেওয়া সম্ভব? হ্যাঁ, কিছু ছেঁচড়া পুরুষ এটা নেয়, বলবো না যে নেয় না। কিছু মেরুদণ্ডহীন ছেঁচড়া পুরুষ এটা নেয়। এবং কারা নেয়? যারা কিনা পাশাপাশি নিজেরা ওপেন রিলেশনে থাকে, বউয়ের টাকায় খাচ্ছে পড়ছে, ভালোই তো আছি, পাশাপাশি আমি অন্য আরেকজনের সাথে ডেট করছি, আমিও কফি ডেটে যাচ্ছি, আমার ওয়াইফও যায় আমিও যাই। খুবই কমন সিনারিও। আমাদের মূল্যবোধের জায়গাগুলোতে এখন আমরা দাঁড়াই না, কারণ শুরুটাই একটাই বলেছিলাম, আমরা এখন ভালোবাসার চেয়ে ভোগ করতে বেশি পছন্দ করি। আমার ভোগ করতে হবে পৃথিবীতে। আমরা বলি পৃথিবীর সময়টা খুবই কম, একটাই জীবন, যতটুকু সম্ভব এনজয় করো, ভোগ করো। ভোগ করতে গিয়ে আমরা যে কোথায় চলে যাচ্ছি, আমাদের কোনো বিবেকবোধ, কোনো মনুষ্যত্ববোধ আমাদের কাজ করে না। এবং অনেক ক্ষেত্রে এরকমও হয়, হাজব্যান্ড হয়তো প্রবাসী, ওয়াইফ এখানে নির্দ্বিধায় অ্যাসকর্টের কাজ করে যাচ্ছেন, প্রস্টিটিউশনে আছেন, অনলি ফ্যান্স ঘরে বসে আজকাল মেয়েরা প্র্যাকটিস করছে, ছেলেরা প্র্যাকটিস করছে। এবং আপনারা হয়তো ভাবতে পারেন এটা কি সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। এবং ইন্টারেস্টিংলি মানে আমি জাস্ট এটার ক্লিপটা দেখাতে চাই নাই, দ্যাটস ওয়াই আমি এখানে ব্যবহার করছি না, বাট আমাদের পার্শ্ববর্তী দেশেই অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে এই অনলি ফ্যান্স থেকে শুরু করে বিভিন্ন ইনডিরেক্ট মানে ডিরেক্ট প্রস্টিটিউশনের যে ওয়েবসাইটগুলো আছে ওগুলোর ফ্যামিলিকে নিয়ে। তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রস্টিটিউশন বা ইনডিরেক্ট বা ডিরেক্ট যাই হোক না কেন, এটা এখন আপনার খাবার টেবিলে আপনার নিজের পরিবারের ভিতরে চলে যাচ্ছে ধীরে ধীরে। সো আপনি যখন একটা সম্পর্কে যাচ্ছেন, অনেক সময় আপনি আপনার পার্টনার সম্পর্কে জানেনও না, আপনি তার ফ্যামিলি সম্পর্কেও জানেন না।
এই জিনিসটা অবশ্যই আপনার জানা উচিত। আপনার পার্টনার সম্পর্কে জানা উচিত প্রপারলি, এবং আপনার পার্টনারের ফ্যামিলি সম্পর্কেও আপনার জানা উচিত। এবং যদি আপনি দেখেন যে তার ফ্যামিলি স্টেটাস, ফিনান্সিয়াল স্টেটাস এবং তার লাইফস্টাইলের ডিসক্রিপেন্সি, সাবধান হন, কোয়েশ্চেন করেন। যদি সে আপনাকে মিথ্যা বলে তখনও সাবধান হন। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম একটু, হানি ট্র্যাপিংয়ের যে ব্যাপারটা, এখন অসংখ্য চক্র গড়ে উঠেছে যেখানে এরকম ছেলে বা মেয়েদেরকে এসকর্ট হিসেবে ইউজ করা হয়। খুব রিনাউন্ড ইউনিভার্সিটি, খুব রিনাউন্ড অফিসের বা খুব রিনাউন্ড পজিশনে থাকা মানুষদেরকে, মেয়ে বা ছেলে উভয় পক্ষকে হানি ট্র্যাপিংয়ে ইউজ করা হয়। কেন করা হয়? কারণ এগেইন খুব ঊর্ধ্বতন যারা কর্মকর্তা থাকে, খুব পাওয়ারফুল কর্মকর্তা, তাদেরকে ফাঁসানোর জন্য। এবং ডেফিনেটলি তারা ফেঁসে যায়। কারণ যেটা বলেছি, আজকাল খুব কম সময়ে আমরা আমাদের নিজেদের মূল্যবোধটা স্টিক থাকতে পারি, এবং অশালীনতা, অশ্লীলতা অসম্ভব রকমভাবে ছড়িয়ে যাচ্ছে। আমরা একে অপরের দিকে আঙুল তুলি, কিন্তু আমরা কেউ আমাদের নিজেদের ইম্পালস কন্ট্রোলে, নিজেদের সেলফ রিফ্লেকশনে সময় দিতে প্রস্তুত না। কাজেই যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, যে যদি আসলেই কেউ আপনার ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের ছবি চায়, অথবা আপনার সাথে ইন্টিমেট হতে চায়, সে আপনার সাথে, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, সে আপনাকে পুশ করে যাচ্ছে, বা আপনার কোনো আইডল হতে পারে, বা আপনি হয়তো ফিয়ন্সেও হতে পারে আপনার, এখানে একটু পজ নিন। এখন আরেকটা সিনারিও নিয়ে আসবো। এই জায়গাটা আসলেই অসম্ভব পেইনফুল, বাট এটাও সত্যি কথা। আপনার নিজের হাজব্যান্ড বা ওয়াইফও এরকম হতে পারে যে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি বিক্রি করছে, কারণ তার টাকা প্রয়োজন, কারণ তার একটা নোংরা বিনোদন প্রয়োজন। এবং এই সিনারিওটাও খুব কমন। এবং আমি জিনিসটা যেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, আমি ভেবেছিলাম এটা শুধুমাত্র হয়তো আমার চেম্বারে সীমাবদ্ধ থাকবে, বাট এই জন্য আমি এটা কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। কিন্তু আমি রিসেন্টলি দেখলাম ফেসবুকে পোস্টটা ভাইরাল হয়েছে। সো তখন আমার মনে হলো ওকে ফাইন, আমি তাহলে এখন এটা নিয়ে কথা বলতে পারি। তার মানে এটা হয়তো আপনাদের একটু নলেজে চলে এসেছে। সো জিনিসটা এরকম না, এখানে শুধু ছেলেরা এক্সচেঞ্জ করে না নিজের ওয়াইফের ছবি। সরি, আমি আপনাদের এখানে আসলে একটু ডিজার্ট করব। এবং এই জিনিসটা ছেলে মেয়ে অনেক ক্ষেত্রে উভয় পক্ষই শেয়ার করে। অনেক মেয়েদের এরকম বিভিন্ন রকমের গ্রুপ আছে, খুবই নোংরা গ্রুপ, ওখানে মেয়েরা এইসব ছবি চালাচালি করে, এবং ছেলেরাও তুমুল উদ্যমে এইসব ছবি চালাচালি করে, এটা তো আমরা সবাই জানি। সো আসলে তাহলে আমরা কার কাছে নিরাপদ? মেয়েরা বলছে আমরা তো তাহলে মানে হাজব্যান্ডের কাছেও নিরাপদ না, কিন্তু মেয়েদের এই নোংরা জিনিসগুলো তো আসলে সামনে আসে না। কয়জন হাজব্যান্ড আসলে বলবে যে আমার বউ এরকম নোংরামি করছে আমার সাথে? কারণ একটা ছেলে যদি এই কথা বলতে যায়, তাকে তো মানে পাবলিকলি ব্যাশিং করা হবে, পাবলিক শেমিং করা হবে, কারণ মেয়েদের কথা বেশি বিশ্বাস করা হয়। সো মেয়েদের এই পার্টগুলো খুব কম আসে। কিন্তু বাস্তব চিত্র এটাই, ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরাও এখন নোংরামিতে, ভোগবাদিতে এগিয়ে যাচ্ছে। এটা বলতে আমার খুব খারাপ লাগে, বাট এটা সত্যি কথা। কাজে তাহলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আসলে এই কাজগুলো করছেন নাকি? হাজব্যান্ড ওয়াইফ হলে একটা জিনিস আমি সবসময়ই বলি, এটা শুনতে খুব ওয়ার্ড শোনা যায়, বাট আপনাদের দুজনের ভেতরে ট্রান্সপারেন্সি মেনটেন করা উচিত। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ যদি অসংখ্যবার আপনাকে এটা বলে না, আমাদের দুজনের ভেতরে আসলে ব্যক্তিগত একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, ডিস্টেন্স বলতে সে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড বুঝায় মোবাইলের, ওখানে সতর্ক হন। কারণ একটা হাজব্যান্ড আর ওয়াইফের অবশ্যই প্রাইভেসি থাকবে, অবশ্যই ওনাদের নিজেদের সেফ স্পেস থাকবে, পার্সোনাল টাইম থাকবে, অবশ্যই ওনারা নিজেদের মতো করে লাইফটাকে এনজয় করতে পারবেন। কিন্তু মোবাইল বর্তমানে এমন একটা জিনিস, এখানে যখনই প্রাইভেসি দেওয়া হবে, পাসওয়ার্ড দেওয়া হবে, যেখানে একটা মানুষ খুব সতর্ক থাকার চেষ্টা করছে, আপনার কাছে এটা সে ওপেন আপ করতে পারছে না, আপনি অবশ্যই একটা মিনিট পজ নেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে যার মনে চোর থাকে বর্তমানে, তারাই এই কাজগুলো করে থাকে। কারণ ইদার তাকে কন্টিনিউয়াস ডিলিট করে সব কিছু নিয়ে আসতে হবে, অথবা ওপেন করলেই অনেক কিছু খাজানা বের হয়ে যাবে তার সম্পর্কে। এটাই আমি বলবো, শুনতে খুব উইয়ার্ড শোনা যেতে পারে, অনেকে আমার এগেনস্টে বলতে পারেন যে না, কেন একটা প্রাইভেসি থাকবে। আপনি অন্য জায়গায় প্রাইভেসি রাখেন, মোবাইলে আপনার হাজব্যান্ডের সাথে, আপনার ওয়াইফের সাথে আপনার প্রাইভেসি রাখার দরকার নাই। কারণ আপনি নিজেও জানেন, আপনি যখনই প্রাইভেসি চান মোবাইলে, আপনার মনের ভিতরে কি আছে। আমি খুব সরাসরি কথাটা বললাম। কাজেই যদি আপনি কোনো সময় মনে করেন আপনার পার্টনার এই সেন্সিটিভ ইস্যুটাতে
আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে এবং আপনি অসম্ভব রকম ভালনারেবল, তাকে আপনি ছাড়তেও পারছেন না, আপনি তাকে ধরে রাখতেও পারছেন না, আপনি শিওর থাকেন যে মানুষ আপনার বাউন্ডারিকে রেসপেক্ট করতে পারে না, সে টুডে অর টুমরো আপনাকে শুধু কাঁদাবেই, আপনাকে শুধু কষ্টই দিবে। কাজেই আপনি অবশ্যই, যদি বিয়ের আগে এরকম কোনো একটা টক্সিক রিলেশনে থাকেন, আপনি সম্পর্কটা থেকে বের হয়ে আসেন। আপনি যদি এরকম কোনো টক্সিক নোংরা মানুষকে আদর্শ হিসেবে অনুকরণ করার চেষ্টা করেন, আপনি তার সাথে এমনি জাস্ট কথা বলতে থাকেন, এই সম্পর্কটা থেকে বের হয়ে আসেন। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি এরকম নোংরা কাজ করে থাকে, অবশ্যই জিনিসটাতে একটা ডিসকাশনে বসেন এবং নিজে সিদ্ধান্ত নেন এই মানুষটার সাথে আপনি লাইফটা কি কন্টিনিউ করবেন কি করবেন না। যদি কন্টিনিউ করতে চান, কোন ফিলোসফিটাতে বিশ্বাস করে কন্টিনিউ করবেন, আপনার ওয়াইটাকে খুব স্ট্রং করবেন, না হলে আপনার ট্রাস্ট ইস্যু আপনাকে একটা টক্সিক মানুষে কনভার্ট করবে।